গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। চোখ মুখের অবস্থা দেখে বুঝতে পারছো এই মানে গরমে কি অবস্থা হয়েছে বলো তো। এই ছেড়ে দেমা কেঁদে গেছি অবস্থা। মানে মনে হচ্ছে যেন পুরো একদম ওভেনের মধ্যে, মানে একদম গরম ওভেনের মধ্যে বা কয়লার ইসের মধ্যে, যেখানে ওই মুরগিগুলোকে রোস্ট করা হয়, সেই সেই জলছানো মুরগি হচ্ছি আমরা। আমাদেরকে এই অবস্থায় ওই ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মানে সত্যি এখন যে এত গরম পড়েছে এই মুহূর্তে এখনো 40 পেরিয়ে যাচ্ছে, তাই না উজ্জ্বল? 42-43 হয়ে গেছে। তাহলে ভাবো কি সাংঘাতিক গরম। আমাদের বাড়িতে সব থেকে সুখী ব্যক্তি যদি কেউ থাকে তাহলে হচ্ছে দুজন প্যাসেঞ্জার। এক হচ্ছে উজ্জ্বল আর এক হচ্ছে এই ভদ্রলোক। সে বলেছে বাবা, বাবা রে, পেস্তার কাণ্ড কারখানা জানো তো। এসির মধ্যে তো আমরা সারাদিন আর থাকতে পারি না, উজ্জ্বল আর পেস্তা থাকে। ব্যাস, আমাদের তো বাইরের কাজকর্মগুলোও করতে হয়। এবার ও শুধুমাত্র বাথরুম আর ঘর এইটুকুনিতে 5 পা দিয়ে বাথরুমে ঢুকবে পেস্তা। যেই বাথরুম হয়ে যাবে দরজা ধাক্কাবে, আমি গিয়ে দরজাটা খুলে দেবো। এক দৌড়ে ঘরের দরজা খুলে ঘরে, কতক্ষণে এসির মধ্যে ও যেতে পারে পেস্তা। তার মানে ভাবো কি সাংঘাতিক পরিমাণে গরম পড়েছে। মানে সত্যি একদম পুরো ঝলসে যাচ্ছি। ওই ঝলসানো বেগুন না ঝলসানো মানে মুরগি বলবো কি বলবো, সত্যি বুঝে উঠতে পারছি না গো। মানে এত পরিমাণে গরম লাগছে। সকালে যেটুকুনি কাজকর্ম করে ফেলেছি, কারণ এই যে বাসন কোসনগুলো ছিল এগুলো মাজা হয়ে গেছে, আরো কিছু কিছু হয়েছে। কালকের যা সমস্ত রান্না বান্না ছিল মাকে বললাম মা ছেড়ে দাও, আর আজকে রান্নাঘরের দিকে যেওই না, ভাত বসাও শুধু। আমি বাসন কোসনগুলো মেজে নিচের ঘরটা মুছে এসেছি, ওপরের মানে নিচের ঘরগুলো গুছিয়ে গেছি, মায়ের বিছানা গাথা গুছিয়ে দিয়ে এসেছি, মুছে দিয়ে এসেছি। আর আমাদের ওপরটা এখনো বিছানা গোছাতে পারেনি, বাদ বাকি ঝাড়পোছ হয়ে গেছে, রান্নাঘর মোছা হয়ে গেছে। মা আবার চা করে দিয়েছে। মানে এই গরম, তারপরে আবার চা খাওয়া বাদ দিয়ে দিয়েছিলাম। তারপরে মা বলছে একটু খাও খাও খাও, নিচে খাবে আর বোমা খাবে না, হতে পারে। আর ওই বাড়িতে গেছিল তো পাশের বাড়ির এক কাকিমা আবার মাকে দেখে এঁচড় কেটে দিয়ে দিয়েছে। দেখো এঁচড় কেটে দিয়ে দিয়েছে, প্রত্যেক বছর দেয় ওই কাকিমা এঁচড়। মানে ওদেরকে দাদাদেরকেও দেয় আর আমাদেরকেও দেয়। বেশ ভালো বলো। তো মা বলছে আমি তো জানতাম না এঁচড় কাটছে, যদি জানতাম যে এঁচড়টা কাটছে বলতাম দিদি রেখে দাও, যখন পাকবে তখন দেবে, কাঁঠালটা দিও। এঁচড় তো এবার অনেক খেয়ে ফেলেছি। মা এই যে একটা আজকে ভালো জিনিস করছে, দুধ জাল দিচ্ছে দই পাতে। কেন বলো তো, ওই টক দই কিনতে গেলে না, এখন প্যাকেটের আমল দুধ কিনলে, আমল দই কিনলে, দুটো কিনলে তার মধ্যে একটা দেয় পচা। দোকানদার হয় ফ্রিজ অফ করে রেখে দেয়। ওই আর এক ভদ্রলোক বেরিয়েছে। আর এমনিও দোকানের টক দই ভালো না, কালকে আনিছি পচা। সেই 140 টাকা কেজি আনিছি, 500 আনিছি পচা। তাই জন্য আজকে বড় ছেলেকে দুধ আনাইছি, আনাইয়ে ভাবছি নিজে নিজে দই পাতি। আমি তো প্রত্যেক বছরই পাতি না মা, পাতে গো সুন্দর হয়, একদম পুরো থকথকে হবে, একেবারে শক্ত। দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দিবে, দুধে জল দেওয়া যাবে না, দুধে জল দিলে দই ভালো হয় না। এই একেবারে গ্যাস ইয়ে করে দিয়ে ঝিমায় দিছি, দিয়ে
দুধটাকে অনেকক্ষণ ধরে জাল দেবো, তারপরে ঠান্ডা হবে। যতক্ষণ আঙুল দেবোর মধ্যে আঙুল যদি সহ্য হয় তখন ওই দই দিয়ে ভালো করে ফেটাইয়ে তারপর রেখে দিতে হবে বাইরে। যখন জমে যাবে তখন ফ্রিজে ঢুকাতে হবে। ও এমনি জমে যাবে বিকেল বেলার মধ্যে, যা গরম পড়েছে মানুষ একদম ঝলসে যাচ্ছে। তো কি অবস্থা জানো না। থাক এরপরে থাক, ঠিক আছে। আস্তে আস্তে জলটা টানো, তাহলে ভাত দেখা দিবা না, একটুখানি থাকা থাক। না না, ভাত তো দেখা ফাঁকাই দিলে গেছে। ঘামে সব তরকারি পাতি এখানে জাল দেওয়া হয়ে গেছে, ভাজা টাজা। মাছ জাল দিচ্ছি না, চাটনি এটা। মাছ এসে রেখেছি দোকান থেকে, আর মাছ না না, মাছ এই কৌটোর মধ্যে আছে, কালো কৌটোর মধ্যে। সবজি টবজি আর কি দরকার নেই। এই গরমে উজ্জ্বল বলেছে আমি আর মাছ টাছ খাবো না, আমাকে আর খেতে টেতে বলো না, আমাকে ওই সেদ্ধ দিও, নয়তো লেবু টেবু দিয়ে ভাত দিও। কি হয়েছে? আমাকে বলে গেল তুমি একদম বাজার কাটা থেকে রোদ্দুরি বেরোবো না। সাংঘাতিক দম আটকে তো মরে যাবো আমরা। আর তারপরে আবার ছোট দিয়ে আমাদেরকে বলছে আয় আয়, আমি যে হ্যাঁ এই যদি গরমের মধ্যে গেছি ওই তো টপকে যাবো, তারপরে তোমাদের ওই বাঁশবাগানে আমাদেরকে দিতে হবে মাটি খুঁড়ে চাপা। বাহ, আজকে গোলাপ গাছে দেখো কতগুলো ফুল ফুটেছে। একটা দুটো, এইখানে রয়েছে দুটো, চারটে। কালকে একটা চিড়ে উজ্জ্বলকে দিয়েছিলাম। অ্যালোভেরা গাছটা বেশ ভালো হয়েছে। ফুল গাছগুলোতে এসে মা সকালবেলা, ফুল গাছ না সব গাছে জল দিয়ে গেছে। আর হরে কৃষ্ণ শুনতে পাচ্ছ তোমরা? বাবা গরমে শুনতে শুনতে হাঁপিয়ে যাচ্ছি, কি করে করছে তাই ভাবছি। আর এই যে গাছ উঠেছে, এইগুলো যত সম্ভব না শশা গাছ, দেখো বুঝতে পারছি না। এইখানেও মা গাছ লাগিয়েছে, এগুলো তো আমি লাগিয়েছিলাম, মা পরে বার তুলে লাগিয়েছে। আর এই যে পুঁই শাক গাছগুলো হয়েছে, দেখো পুঁই শাক গাছটা বেশ সুন্দর হয়েছে, দেখো তাই না? আর এটা হচ্ছে ভেন্ডি গাছ। চলো, আর গাছ দেখাতে গেলে আমি গাছে ঝুলে পড়বো, আর বেশি গাছ দেখাচ্ছি না। এই দেখো বেদানা গাছে বেদানা হয়েছে বড় বড়। ও আসছি বাবা, ও আমাকে ডাকছে আর একজন। এই দেখো অনেকগুলো বেদানা হয়েছে এবার। চলো চলো চলো, হ্যাঁ হ্যাঁ চলো। তোমাকে আমি ছাদে এখন আসতেই দেবো না, এই গরমে বাবা তুমি ঝলসে যাবা। চলো 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 চলো, চলো মা চলো। হ্যাঁ গুড বাই গুড বাই, চলো 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 নিচে চলো, চলো চলো আমি যাবো তো। ওই নিচে নয়, ওই নিচে ঠাম্মি গেছে, ওই নিচে যাবো না বাবা। আসো আসো আসো, ঘরে 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 ঢোকো, ঘরে ঢোকো, আসো পাখার নিচে বস। এখানে এখানে কাম কাম, আসো 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 আসো। ডাক্তার বাবু, জানি তো ডাক্তারবাবুর নাম করলে তুমি এসে আমার কোলের মধ্যে ঢুকবে। আজকে ভাবলাম এই ঘরের পর্দাটা একটু চেঞ্জ করে দিই, কারণ উজ্জ্বল অনেকদিন ধরেই বলছে কণিকা এই পর্দাটা না উড়ে যাচ্ছে, পর্দাটা একটু ছোট, ওই জন্য বলছে যখনই এসি চালাচ্ছি উড়ে যাচ্ছে। আর সব থেকে বড় প্রবলেম কী বলতো, এই যে কাজ ভেদ করে মনে হচ্ছে একদম সূর্য যেন আমাদের ঘরের মধ্যেই ঢুকে যাচ্ছে। কাঠের জানলা করলে সব থেকে ভালো হতো, এখন উজ্জ্বল বলছে। আমি বললাম দেখো আর কিচ্ছু করার নেই, যদি খুব প্রবলেম হয় তাহলে গরমের কটা দিন নিচে থাকতে হবে। তো ও বলছে না আমার প্রবলেম হবে না, তুমি একটা কাজ করো মোটা পর্দা অর্ডার করে বানিয়ে নিয়ে এসো। তো একটা দোকান আমি দেখে এসেছি পর্দা বানিয়ে দেয়, সেখানে ওই মোটা পর্দা একদম যাতে ওই আলোটা এদিক ওদিক না আসতে পারে, এই দেখো পড়ে গেল। তারপরে সেইভাবে বানিয়ে নিয়ে আসতে হবে। একদিকে দিচ্ছি তো আর একদিকে পড়ে যাচ্ছে, একদিকে দিচ্ছি তো আর একদিকে পড়ছে, এই হচ্ছে সমস্যা। সেফটি পিন দিয়ে তিনটেকে এক জায়গায় করে আটকে রেখে দিয়েছিলাম ক্লিপ দিয়ে, তো যাতে এদিক ওদিক উড়ে না যায়। আর ওই এখন দেখো তাও ঠিক আছে, মোটামুটি আলোটা আসছে না। আর এদিকের পর্দাগুলো চেঞ্জ করে দিলাম, সাদা যে পাতলা পাতলা পর্দা দিয়েছিলাম মশারি টাইপের, তো ওগুলো চেঞ্জ করে এই দুপাশে দুটো পর্দা দিয়ে দিলাম, তাহলে ঘরটা একটুখানি ঠান্ডা থাকবে আর ওই আলোটা একটু কম আসবে। আর এই পর্দাটা যেহেতু মানে কি একটা পর্দা বলে, 2-3টে কাপড় একসাথে লাগানো আছে, তো এপাশ থেকে ওপাশ থেকে আলোটা অতটা আসে না। আর আগে যেটা দিয়েছিলাম ওটা উড়ে তো যাই আর আলো আসছিল, ওই জন্য হয়ে যাচ্ছিল সমস্যা। কিছু কিছু সময় এরকম আসে দেখবে, তখন তোমার প্রচণ্ড মন খারাপ হয়, তখন তুমি মানে হাসি খুশিভাবে কথা বলতেই পারবে না, তোমার মনে এমন কিছু জমা থাকে। আমি সব সময় চেষ্টা করি তোমাদের সাথে হাসি খুশিভাবে
কথা বলার, সবসময় নিজের মধ্যে যেইটুকুনি পজিটিভিটি আছে শেয়ার করার। কিন্তু আমরা যেহেতু নিজেদের লাইফের সবটুকু শেয়ার করছি, তার মধ্যেই খুশি দুঃখ এগুলো কিন্তু চলে আসে। আজকে নিজের লাইফটা শেয়ার করছি বলেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আর সেই জায়গা থেকে আমিও হ্যাঁ বলবো না আমার কিছু লাভ হচ্ছে না, অবশ্যই সেখান থেকে এটা হচ্ছে আমার একটা আর্নিংয়ের জায়গা, যেখান থেকে আমি কিছু টাকা ইনকাম করছি। তো এই তোমাদেরকে খুশি রাখার এখন মনে হয় যে এমন একটা মানে চ্যালেঞ্জ হয়ে গেছে, বা নিজেদের খুশি থাকার, বা সবথেকে বড় কথা হচ্ছে পরিবারকে খুশি রাখার এমন এমন নেগেটিভিটি ঘিরে ধরে মাঝে মধ্যে, সেই জায়গা থেকে কাটিয়ে উঠতে না কিছুতেই পারি না। তখন মনে হয় যে আজকে হয়তো আমাকে মানে তখন ভগবানকে প্রশ্ন করতে ইচ্ছা করে যে কেন তুমি এই দিনটা আমাদেরকে দিলে, কেন আজকে ওকে ভালো করে দিলে না, বা কেন আজকে ওর সাথে অ্যাক্সিডেন্টটা ওরই হলো। কিন্তু তারপর আবার নিজেকে শান্ত করি এই বলে যে আজকে শুধু ওর নয় তো, পৃথিবীতে হাজার হাজার লাখ লাখ মানুষের সাথেও কিন্তু এরকম অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত ঘটে, তারাও কিন্তু জীবনে অনেক পরীক্ষা দিচ্ছে। আজকে আমারটা তোমরা দেখতে পারছো, এরকম অনেক মানুষ আছে যাদের তোমরা দেখতে পাও না। কিন্তু সেই জায়গা থেকে তারপরেও আবার প্রশ্ন আসে, যদি ওকে ভালো করে দিতে, মন মানতে চায় না। যদি ও ভালো হয়ে যেত, জানি আর কোনো উপায় নেই একমাত্র ভগবান ছাড়া। একটা সময় অনেক অনেক কিছু করেছি, কিন্তু সেই জায়গা থেকে ডাক্তারপত্র বলো, তারপরে তখন তো আর ব্লগ করতাম না, সব রকমভাবে শেষ চেষ্টা। এক সময় যখন ডাক্তারপত্র তো কাজ হয়নি, তখন অনেক রকমের মানে কি বলবো, এগুলো তো আমি বিশ্বাস করি না, কিন্তু তারপরেও যদি হয় কিছু, তারপরেও সেগুলো করেছি। যেমন কেউ বলতো ঘরের মধ্যে প্রদীপ জ্বালিয়ে রেখে দাও 15 দিন, ঠিক হয়ে যাবে। কেউ বলতো পীর বাবার ওখান থেকে জল এনে দাও, ঠিক হয়ে যাবে। কেউ বলতো মানে বিভিন্ন রকম তেল মালিশ করো, ঠিক হয়ে যাবে। তো জানো না একটা সময় কিভাবে লড়াই করেছি। আজকে সেই লড়াইটা আমার যেন মনে হয় কিছুতেই লড়াই শেষ হচ্ছে না। ভাবি যে আজকে ইউটিউব করছি, পরিবারের সবাইকে খুশি রাখবো, যে অবস্থায় ও রয়েছে। ও বলে কণিকা ছেড়ে দাও, এখন এইভাবেই আমরা ভালো থাকি। কিন্তু তারপরেও যেন বারবার প্রশ্নটা মনে আসে, আজকে যদি ও ভালো থাকতো হয়তো আমি ইউটিউবে আসতাম না, হয়তো এত নেগেটিভিটি হতো না, হয়তো আমরা একটু ভালোভাবে বাঁচতে পারতাম। সত্যি মাঝে মাঝে মনে হয় যে একটা জীবন মানে যে কিছু পৃথিবীর মানে 4 দেয়ালের বাইরে যার জীবনটা খুব অল্প সময় কেটেছে, তো সেই জায়গা থেকে ভীষণ প্রশ্ন মনে জাগে যে কেন আজকে এরকম হলো, কেন একটুখানি মানে সুখের আশা, সুখের আলো দেখতে না দেখতে এইভাবে মানে সব কিছু শেষ হয়ে গেল। নিজেরা তো একটা ব্যবসাও করতে পারতাম, যদি আজকেও ভালো থাকতো, একটা দোকান করেও খেতে পারতাম, বা দিন আনতাম দিন খেতাম, তাও কিন্তু ভগবান যদি ওকে ঠিক করে দিত না, সত্যি বলছি মানে এর থেকে আর বড় দিন আমার জীবনের কিছু হতো না। জানি না আজকে অনেক কিছু বলে ফেললাম, নিজের মনের কষ্ট দুঃখের কথা। সব সময় সব কিছু তো চেপে রাখা যায় না গো। তো সেই জায়গা থেকে আবার নিজেকে সান্ত্বনা দিই, ঠিক আছে কণিকা, ঠিক আছে, আবার তোকে লড়াই করতে হবে, উঠে দাঁড়াতে হবে। তো সেই জায়গা থেকে আবার নিজেকে ঠিক করি। একটা জিনিস জানবে যে যত তোমার জীবনে যত আঘাত তুমি পাবে, তত নিজেকে আরও শক্ত করার তুমি সুযোগ পাবে। তো সেই জায়গা থেকে আঘাতগুলো পেয়ে পেয়ে নিজেকে ধীরে ধীরে শক্ত করছি। আরও আরও শক্ত হতে হবে, আমি জানি এটা আমার মানে এইটুকুতে আমি শক্ত হতে পারিনি, আমাকে আরও স্ট্রং হতে হবে, আরও লড়াই করতে হবে আমাকে। আমার হাজব্যান্ডের জন্য তো অবশ্যই, উজ্জ্বলের জন্য তো অবশ্যই, তারপরেও আমার মেয়ের জন্য। ওর এখন অনেকটা লাইফ বাকি আছে, ওর সাথে আমাকে লড়াই করতে হবে, কারণ ওর লড়াইটা আমি বুঝতে পারছি। এখন আমি একটা মেয়ে হয়ে আমি যেভাবে প্রতিনিয়ত হেনস্থা হচ্ছি, তো সেই জায়গা থেকে আমি বুঝতে পারছি যে আমার মেয়ের লড়াইটা কতটুকুনি। আমি মেয়ে হয়ে, আমি মা হয়ে সবসময় ওকে আগলে রাখবো, একটা আঁচও ওর গায়ে আসতে দেবো না। তারপরেও ওর যত লড়াই, সেটা আমার লড়াই, আমি এটুকুনি জানবো। কী আর বলবো বলো, আমার কিছু বলার নেই। মানে পৃথিবীর মানুষ আর মানে সময়, এগুলোকে তো আমরা মানে সব কিছুকে তো ঠিক করতে পারবো না সব সময়। তার মধ্যে থেকেও চেষ্টা করি হাসি খুশি থাকার, যেটুকুনি থাকা যায়। কষ্ট দুঃখের কথা মাঝে মাঝে তোমাদেরকে বলে ফেলি। সবসময় সব কিছু এভাবে মানে হয় না, যেটুকুনি মনের কথা থাকে বেরিয়ে যায়, কাউকে তো বলতে পারি না। হয়তো সেইগুলো কোথাও না কোথাও থেকে রাগ বলো বা কষ্ট বলো, সেগুলো একমাত্র তোমাদের কাছেই আমি উগরে দিতে পারি। জীবনে কোনো দিন কারো ক্ষতি তো দূরের কথা, কারো কোনো দিন মানে ক্ষতি করা তো দূরের কথা, কোনো দিন কারো ক্ষতি হোক এটা কোনো দিনও চাইনি। ছোটোবেলা থেকে একটা জিনিস দেখেছি, ওই যে অনেক যখন ছোট ছিলাম তখন বাবা কাজে যেত, আর মা সারাদিন কাজের শেষে বিকেলবেলা
আমার মা মাঠের মধ্যে গিয়ে মানে রাস্তার সামনে গিয়ে একটু যদি দেরি হতো, রাত হতো, রাস্তার মোড়ে গিয়ে আমার মা দাঁড়িয়ে থাকতো আমার বাবা কখন আসবে। তো সেই দিনগুলো না দেখেছি, অনেক ভালোভাবে কাটিয়েছি। কিন্তু এখন বুঝি সেই সময় আমার বাবা মারও অনেকটা স্ট্রাগল করতে হয়েছিল 3 ভাই বোনকে মানুষ করার জন্য। একটা সময় যখন মাধ্যমিক পাশ করেছি তখন এইরকম পরিস্থিতি হয়েছিল যে আর 11 আর উঠতে পারবো না, পরীক্ষা দিতে পারবো না। মানে আর্থিক দিক থেকেও প্রবলেম ছিল। তারপরেও টানাপোড়েনের মাঝে আস্তে আস্তে পড়াশোনার দিকে এগোলাম। আর নিজে তারপরে আস্তে আস্তে টিউশন করা শুরু করলাম। তো সেই সব জায়গা থেকে সেই সময়টাও অনেক কঠিন ছিল। প্রত্যেকটা মানুষের জীবন অনেক কঠিন থাকে, পরীক্ষা দিতে হয় অনেক রকমভাবে। কিন্তু সেই জায়গা থেকে একটা কথাই মানে বলার যে পরীক্ষা সব রকমভাবে মানুষ দিতে রাজি, কিন্তু হাতে পায়ে যদি সুস্থ থাকি আমরা গো, চলে ফিরে বেরিয়ে আমরা যে কোনো রকমভাবে পরীক্ষা দিতে পারি। বাবা মার সাথে থেকে বলো, সংসারের সাথে থেকে বলো, পরিবারের সাথে থেকে বলো, তো সেই জায়গা থেকে কিন্তু সবই সম্ভব হয়। হয়তো কষ্ট হয় কিন্তু এতটা কষ্ট হয় না, এতটা প্রেশার পড়ে না, এতটা চাপ পড়ে না। এখন মাঝে মাঝে মনে হয় যে মানে এত টেনশান, এত প্রেশার কোথায় রাখবো, কাকে বলবো, কার সাথে শেয়ার করব। তারপরেও প্রতিদিন সকালে উঠে একটা পজিটিভভাবে নিজেকে বোঝাতে হয় যে হ্যাঁ, আবার আমাকে লড়তে হবে, আমাকে আবার ভিডিও শুরু করতে হবে, নাহলে আমি ইনকামটা করতে পারবো না। আমি যদি ইনকামটা না করতে পারি তাহলে আমার পরিবারের মুখে আমি খাবার তুলে দিতে পারবো না। আজকে মানুষ অনেকে অনেক কথা বলে, কিন্তু আজকে যখন আমার ইনকাম থাকবে না সেই মানুষগুলো কিন্তু আমাকে খেতে দিয়ে যাবে না। আমি ইউটিউব ফ্যামিলির কথা বলছি না, আমি আদার্স মানে মানে পারিপার্শ্বিক মানুষের কথা বলছি, শুধু আমার দিক থেকে না, সবার দিক থেকে। আজকে যদি তোমার কাজ চলে যায় তোমাকে কিন্তু কেউ খেতে দিয়ে যাবে না, কিন্তু তোমাকে একটা বদনামের এই যে চিহ্ন সেটা কিন্তু সবাই দিতে পারে। তো অনেক কঠিন লড়াই এখনও পর্যন্ত লড়ে যাচ্ছি। আমি জানি না এখন এই লড়াই শেষ কোথায়, হয়তো কোনো দিনও শেষ হবে না। এই লড়াই হয়তো আর কোনো দিনও শেষ হবে না, আমাদেরকে লড়াই করতেই থাকতে হবে, এইভাবেই হাসি খুশি থাকতে হবে, আর ওই লড়াই করে যেতে হবে। কি বলবো বলো। মাকে আর মেয়েকে একটু লেবুর শরবত করে দিলাম, কারণ গরমও তো পড়েছে। আর লেবুগুলো এনে রেখেছিলাম, ওগুলো নষ্ট হয়ে যাচ্ছে। নষ্ট বলতে আর কি, ফ্রিজের মধ্যেই রয়েছে, নষ্ট হয়ে যাবে। তো ওই জন্য লেবু রস করে দিলাম। মাকে আবার জিজ্ঞাসা করলাম তোমাকে কি করে দেবো, মা আবার সবসময় খেতে চায় না, তারপরে আবার অতটা লেবু রস করে ফেলে দিতে হয়। আর আমি তো এইসব ফল টল খাওয়ার পক্ষপাতী নই, জানোই তোমরা, মানে খুবই কম খাই। ইচ্ছা হলে তো তবে খাই, না হলে একদমই খাই না। আর ছাদের মধ্যে রোদে একদম মাথা টাথা পুড়ে যাচ্ছে। তো এই চাদরটা কেচেছিলাম, চাদরটাও এখানে মেলে দিলাম যাতে উড়ে না পড়ে। আবার এর ওপরে একটা কাঠ চাপা দিয়ে দিলাম। আর তারপরে নাইটি রয়েছে, আমাদের জামা কাপড় রয়েছে, সেগুলো সব একেবারে মেলে দিয়ে যাচ্ছি। ব্যালকনিতে একটা দড়ি টাঙিয়ে নিলে না খুব ভালো হতো, কিন্তু এই যে কাঠের জানলা না তো, স্লাইডার,
তো সেখানে ওই দড়ি টানালে যখন আবার কাজ বন্ধ করতে যাব আবার দড়ি খুলতে হবে। প্রতিদিন আমাকে এই করতে হবে দিনের মধ্যে 2-4 বার, ওই জন্য সাহস পাই না। তো এখানে মেলে দিয়ে গেলাম, যে পর্দা টর্দাগুলো খুলেছিলাম সেগুলো একেবারে কেচে নিয়েছি, সেগুলো ওই মেলে দিচ্ছি। আর 2টো পর্দা এক্সট্রা রয়ে গেছে, এটা পরের দিন আবার মেলবো, কারণ ওয়াশিং মেশিনে 1 ফোঁটা জায়গা ছিল না। আর সকাল থেকে 1 ফোঁটাও মানে ভাত খাওয়ার আমি সময় পাইনি, আর খাইও নি। এখন গরমকাল, একটুখানি আমার খাওয়া নিয়ে বাতিক আছে, মানে গরমকালে খাওয়াটা নিয়ে, সবসময় না, মাঝে মধ্যে। আর এখানে দেখো, আজকে কালকে রাতে ভাত করেছিলাম, সেই ভাতে, গরম ভাতে জল ঢেলে রেখে দিয়েছিলাম, সকালে খাবো। এখন দুপুর গড়িয়ে গেছে, এখন খাওয়ার কথা মনে পড়েছে। সবাইকে কিন্তু অলরেডি খাইয়ে দিয়েছি, কিন্তু নিজের আর খেতে ইচ্ছা করলো না। আর এখানে এবার পেঁয়াজ, শুকনো লঙ্কা 2টো পুড়িয়ে নিয়েছি, একটুখানি গন্ধরাজ লেবু আর নুন, ব্যাস। কে খেতে ভালোবাসো এইভাবে। লেবুটা যদিও সবসময় খাই না পান্তা ভাতে, কিন্তু আজকে গন্ধরাজ লেবু দেখে খেতে ইচ্ছা করলো। এটাই দুপুরের খাবার। চলো খেয়ে দিয়ে নিই, তারপরে স্নান দান করবো একটু বেলার দিকে, কারণ জল এত গরম হয়ে যায় দুপুরের দিকে আমাদের ট্যাঙ্কির জল। আর ওই জন্য আর ওই জলে স্নান করি না দুপুরের দিকে, একটু বেলার দিকে স্নান করি। ওই সকালে করলে করি, তারপরে আবার ওই রাতের দিকে একেবারে করে নিই। আগে যখন নিচে থাকতাম তখন তো 3-4 বার মোটামুটি হয়ে যেত, কিন্তু এখন ওই ট্যাঙ্কের জল নিচেও আসে ওপরেও আসে, এখন ওই জন্য প্রবলেম হয়ে যায়। চা করলাম, সবাই মিলে একটু চা খেয়ে নিই, মাকে দিলাম আর আমি এখানে নিয়ে নিলাম। তো আমি এখানে চা খেতে খেতে অস্মিতাকে পড়তে বসিয়েছি, ওর কালকে অঙ্ক পরীক্ষা, কালকে থেকে পরীক্ষা স্টার্ট। আবার শুনছি স্কুলে ছুটি পড়ে যাবে, তো গরমের জন্য, কারণ প্রচণ্ড গরম, বাচ্চাদেরও তো কষ্ট হচ্ছে। উজ্জ্বলার দিকে বসে ওর কাজকর্ম করছে, আর আমি এদিকে চা খেতে খেতে অস্মিতাকে খাতায় অঙ্ক করে দিলাম, মানে লিখে দিলাম প্রশ্ন, ওকে বললাম যে তুমি উত্তরগুলো লেখো। তো ওর মতো লিখছে, আর আমি পাশে বসে বসে দেখছি বইয়ে কী কী অঙ্ক আছে, কতদূর কী কাজ হয়েছে, কতদূর অবধি পরীক্ষা হবে, বা কী কী আছে সিলেবাসে, সেগুলো আর কি উল্টোপাল্টা দেখছি। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই, অনেকটা রাত হয়েছে, মানে এখন প্রায় সন্ধ্যা গড়িয়ে গেছে। তো চাটা একটু মানে দেরি করেই করলাম। চা খেয়ে এখন ভাত বসাবো, তারপরে রাতে খাওয়া দাওয়া করে সবাই মিলে মিশে খাওয়া দাওয়া করে আর কি তারপরে ঘুমাবো। চলো, আজকের মতো ব্লগটা এইটুকুনি, ভালো থেকো, টাটা।